পরের দেয়া জাদুর লেহেঙ্গা। কুসুমপুর নামের একটা গ্রামে রত্না নামের একটা গরিব মেয়ে বাস করত। রত্নার বাবা মা তারাও অনেক দরিদ্র ছিলেন। রত্নার বাবা মা নদীতে মাছ ধরে সেই মাছ জমিদার বাড়ি পৌঁছে দিত, আর এতে জমিদার বাবু মাস শেষে ওদের কিছু টাকা দিত। এভাবেই দিন যাচ্ছিল। রত্না একদিন রাতে ওর বাবা মাকে বলে, বাবা মা, তোমরা কেন সবসময় মাছ ধরে নিয়ে জমিদার বাবুর কাছে দিয়ে আসো? তোমরা যে মাছ ধরো তা যদি শহরের বাজারে বিক্রি করো, তোমরা তো অনেক টাকা পাবে। তাহলে তোমরা রোজ রোজ এত এত মাছ ধরে শুধু জমিদার বাবুকে কেন দিয়ে আসো? তোমরা নিজেরা বিক্রি করতে পারো না? মারে, আমরা জমিদার বাবুকে দিয়ে আসি কারণ আমরা এই গ্রামে থাকি। উনি এই গ্রামের জমিদার। উনি আমাদের আদেশ দিয়েছেন আমরা যেন নদী থেকে তরতাজা মাছ ধরে উনাকে দিয়ে আসি, নয়তো আমাদের গ্রাম ছাড়া করে দিবেন। মগের মুল্লুক নাকি? উনি একজন জমিদার, উনি ন্যায় বিচার করেন না কেন? কই, আর পাঁচজনকে তো উনি এসব করতে বলেন না? অন্যান্য জেলেরা তো মাছ ধরে ঠিক শহরে নিয়ে যায়, তাহলে আমাদের উপর এত অবিচার কেন? উনি আমাদেরকে যে টাকা দেয় তা তো খুব সামান্য, এতে আমাদের দুবেলা ঠিক মতো খাবারও হয় না। যেই মাছ ধরে আনো তা থেকে নিজেরাও খেতে পারো না, সব জমিদার বাড়িতেই দিতে হয়। এই অন্যায় অবিচার আমি মানব না। তুমি জমিদার বাবুকে গিয়ে বলবে যে এখন থেকে আমরা আমাদের মাছ শহরে বিক্রি করব। না ওনার থেকে আমাদের টাকার দরকার, না ওনার থেকে আমরা আর কোনো কিছু চাই। আমরা আমাদের মতো স্বাধীনভাবে বাঁচতে চাই। মারে, এসব বললেই কি হয় নাকি? জমিদার বাবু অনেক রাগী মানুষ। শুনেছিলাম এর আগে একটা মাঝি এমন ছিল যে কিনা নৌকা চালাতো। সেই মাঝিকে সব সময় জমিদার বাবুকেই নদী পার করে দিতে হতো। মাঝি একদিন বলল যে আমি শুধু আপনাকে না, অন্য সবাইকে নৌকা পার করাবো, আর তার সাথে আমি তাদের থেকেও টাকা নেব। এইটুকু বলার কারণে জমিদার বাবু ওই মাঝিকে নদীতে ফেলে মেরে ফেলেছে। তুই কি চাস তোর বাবা ওইভাবে মারা যাক? না মা, তা তো আমি চাই না। ঠিক আছে, আর কিছুদিন যাক। আমি বড় হয়ে যখন চাকরি করব, তখন আমি তোমাদের নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাব। তখন আর তোমাদের কোনো কষ্ট পেতে দেব না। কিন্তু রোজ রোজ তোমরা এত পরিশ্রম করো, আর পরিশ্রমের বিনিময়ে কিছুই পাও না, এটা আমার মোটেও ভালো লাগে না। আমারও যে ভীষণ কষ্ট হয়। কি করবি মা, গরিবের জীবন তো এইরকমই। গরিবদের ওপর ধনীরা সব সময় অত্যাচার করে। তাই আগে তুই যখন ধনী হবি তখন তুই গরিবদের সাহায্য করবি, আর সমাজের এই নিয়ম তুই পাল্টে দিবি। আচ্ছা মা, যদি এমন হয় আমি নদীতে যাই আর মাছ ধরি আর ওই মাছ বিক্রি করি, তাহলে তো জমিদার বাবুর সমস্যা হওয়ার কথা না। কারণ জমিদার বাবু তো তোমাদেরকে বলেছেন তার কাজে রেখেছেন, আমাকে তো রাখেননি। এটা তো তুই মন্দ বলিসনি, কিন্তু নদীতে যে স্রোত, তুই মাছ ধরবি কি করে? আরে আমি তো তোমাদের মেয়ে, আমি ঠিক পারবো। কাল থেকে আমি নদীতে মাছ ধরবো। বেশি দূরে যাব না, কাছে পিঠেই মাছ ধরবো, আর সেগুলো গ্রামের বাজারে বিক্রি করব। রত্না এভাবেই ওর বাবা মায়ের সঙ্গে কথা বলে পরিকল্পনা করে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ওর বাবা মা চলে যায় মাঝ নদীতে মাছ ধরতে, আর রত্নাও কাছে পিঠে জাল ফেলতে থাকে। কিন্তু মাঝ নদীতে না যাওয়ায় কোনো মাছই উঠছিল না। মাছ ধরতে হলে একদম মাঝ নদীতে যেতে হয়। তাই রত্না সকাল থেকে দুপুর পর্যন্ত অনেকবার চেষ্টা করেও একটা মাছও ধরতে পারেনি। আমি তো একটা মাছও ধরতে পারলাম না, তাহলে কি আমি আমার বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারবো না? ঠিক আছে, আমি এই শেষবারের মতো আমি এবার জাল ফেলছি। যদি জালে মাছ না ওঠে তাহলে আমি এখান থেকে চলে যাব। তখন রত্না শেষবারের মতো জাল ফেলে, কিন্তু এইবার জালটা আর ওঠাতে পারছিল না। অনেক টানাটানি করেও জালটা ওপরে উঠছিল না। রত্না অনেক কষ্টে অনেক শক্তি নিয়ে জালটা টেনে তুলল। তখন দেখলো সেই জালের মধ্যে একটা বক্স উঠে এসেছে। আরে, এই কৌটাটা কি? এই কৌটার মধ্যে কি আছে? এইভাবে কৌটাটা উঠে আসলো। কৌটাটা কি খুলে দেখবো? হ্যাঁ, খুলে দেখি কি আছে এর মধ্যে। দেখে তো মনে হচ্ছে বেশ পুরনো কৌটা, অনেক বছরের পুরনো। কেমন সুন্দর চকচক করছে। ঠিক আছে, আমি এটাকে খুলে দেখি। রত্না পাশ থেকে একটা পাথর উঠিয়ে আনলো, আর তারপর সেই পাথরটা দিয়ে কৌটার মধ্যে আঘাত করলো। তখন কৌটাটা খুলে গেল।
বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে ফেলো। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। কৌটাটা খোলার সাথে সাথে কৌটা থেকে ধোঁয়া বেরোতে লাগলো, আর সেই ধোঁয়া থেকে বেরিয়ে এলো একটা সুন্দর পরী। সেই পরীকে দেখে রত্না ভয় পেয়ে গেল। দৌড়ে পালাতে যাবে, তখনই পরী ওকে থামিয়ে দিল। দাঁড়াও মেয়ে, পালাচ্ছ কেন? তোমার সঙ্গে আমার কথা আছে। তুমি যে আমার উপকার করেছো, তুমি বড্ড ভালো মেয়ে। তুমি জানো, এই কৌটোর মধ্যে আমি 500 বছর ধরে বন্দি আছি, আর অবশেষে তুমি আমার এই বন্দি অভিশপ্ত জীবন শেষ করলে। বলো তোমার কি ইচ্ছা? আমি তোমাকে 3টা ইচ্ছা পূরণ করার জন্য কথা দিলাম। কি বলছেন? আপনি আমার 3টা ইচ্ছা পূরণ করবেন? আমি কি স্বপ্ন দেখছি নাকি? আমি পরের ইচ্ছা পূরণ করার বরদান পেয়েছি। ঠিক আছে, আমার প্রথম ইচ্ছা হলো আমার বাবা মা যেন সব সময় হাসি খুশি থাকে। ওই জমিদার বাড়িতে যেন আমাদের আর কষ্ট করে কাজ করতে না হয়। আচ্ছা, তুমি তোমার বাবা মাকে নিশ্চয়ই অনেক ভালোবাসো। ঠিক আছে, তোমার বাবা মাকে ভালো রাখার জন্য আমি তোমাকে একটা জাদুর জাল দিচ্ছি। এই জাদুর জাল নিয়ে তোমার বাবা মা ঘরে বসে মাছ ধরতে পারবে। সত্যি বলছেন? এই জাল দিয়ে ঘরে বসে মাছ ধরা যাবে? হ্যাঁ, এই জাল হাতে নিয়ে 3বার যদি বলে মাছ মাছ মাছ, তাহলে জাল ভর্তি হয়ে যাবে মাছে। এবার তোমার দ্বিতীয় ইচ্ছা বলো। আমার দ্বিতীয় ইচ্ছা হলো আমি যেন গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে থাকতে পারি। গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে থাকবি? এটাও একটা মহৎ ইচ্ছা। ঠিক আছে, আমি তোমাকে একটা জাদুর লেহেঙ্গা দিচ্ছি। এই লেহেঙ্গাটা পরে যখন তোমার কাছে কোনো গরিব দুঃখী অসহায় মানুষ আসবে, তাদেরকে তাদের যা সমস্যা তা তুমি সমাধান করে দিতে পারবে। এবার তোমার তৃতীয় ইচ্ছা বলো। আমার তৃতীয় ইচ্ছা হলো এই গ্রামের জমিদার মানুষদের উপর অনেক অত্যাচার করে। আমার বাবাকেই তো কত বছর ধরে আমার বাবা মা তাদের জন্য মাছ ধরে। এর আগে একটা মাঝিকেও মেরে ফেলেছে। এই গ্রাম থেকে যেন এই অত্যাচারী জমিদার নিপাত যায়। ঠিক আছে, আমি ওই জমিদারকে একদম ভিখিরি বানিয়ে দিচ্ছি, তাহলে সেও বুঝতে পারবে গরিব হওয়ার পরে কেমন লাগে। তারপর পরী তার জাদুর কাঠি ঘোরালো, আর অন্যদিকে জমিদার বাড়ির শান শওকত, তার বড় দালান কোঠা সবকিছু হাওয়ায় মিলিয়ে গেল। জমিদার একদম ভিখিরি হয়ে গেল। এটা দেখে গ্রামের সবাই বুঝে গেল জমিদার তার কাজের শাস্তি পেয়েছে। তারপর রত্না পরীকে অনেক অনেক ধন্যবাদ জানালো। পরী, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য আমাদের এই গ্রাম ওই শয়তান জমিদারের হাত থেকে রক্ষা পেয়েছে। জমিদার এখন নিজেই ভিখিরি, সে এখন আর কারো ওপর কোনো অত্যাচার করতে পারবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকেও অসংখ্য ধন্যবাদ। তোমার কারণে আমি এখন পরীরাজ্যে ফিরে যেতে পারবো। তারপর পরী পরীরাজ্যে ফিরে গেল, আর রত্না ওর বাবা মায়ের সঙ্গে হাসি খুশি জীবন কাটাতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। বাই বাই। দুই বোনের জাদুর ফুল বাগান। এক গ্রামে মারিয়া ও মাইশা নামের 2 বোন বাস করত। মারিয়া ও মাইশা অনেক ছোট ছিল, কিন্তু ওদের ছিল অনেক মন্দ ভাগ্য। ওদের বাবা মা ওদের রেখে মারা যায় একটা রোড অ্যাক্সিডেন্টে। এরপর থেকে মারিয়া আর মাইশা গ্রামেই থাকতে শুরু করে। 2 বোন 2 বোনের একমাত্র সহায় সম্বল ছিল। ওদের কোনো আত্মীয় স্বজন ছিল না। ওদের বাবা মা যে কটা টাকা রেখে গিয়েছিল, সেই কটা টাকা দিয়ে ওদের বেশ কিছুদিন চলে যায়। ঘরের চাল ফুরিয়ে যায়, সবজি ফুরিয়ে যায়। এখন ওদের খাবার দাবার নিয়ে খুবই সমস্যা হতে শুরু করে। প্রথম কিছুদিন ওরা 2 বোন জঙ্গল থেকে ফলমূল সংগ্রহ করে খেতে শুরু করে, আর তারপর কিছুদিন গ্রামের মানুষজনও ওদেরকে খাবার দিয়ে যেত। কিন্তু কেই বা রোজ রোজ ওদেরকে খাবার দেবে? ওরাও বুঝতে পারে বেঁচে থাকতে হলে ওদেরকে কিছু না কিছু করতে হবে। তখন মারিয়া আর মাইশা মিলে কি করে ওদের জীবিকা নির্বাহ করবে তার প্ল্যান করতে শুরু করে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। মাইশা বলে, শোন না বোন, এভাবে করলে চলবে না। এখন আমাদেরকে এমন কিছু করতে হবে যা দিয়ে আমরা কিছু টাকা আয় করতে পারবো। তাহলে কি এমন করা যায় যেটা করলে আমরা কিছু টাকা আয় করতে পারবো? আমরা কি এমন কিছু বিক্রি করতে পারি না?
হ্যাঁ, পারি না কেন? অবশ্যই পারি। শোন, তুই আর আমি মিলে জঙ্গল থেকে শুকনো ডালপালা কুড়িয়ে আনবো আর সেগুলো বিক্রি করব। এতে যে টাকা পাবো তা দিয়ে আমরা আমাদের খাবারের জোগাড় করব। তা তো ঠিক আছে, কিন্তু আমরা কি রান্না বান্না করতে পারবো? আগুন দেখলেই তো আমাদের ভয় করে। বাবা মা তো কখনো আমাদেরকে আগুনের কাছে যেতে দেয়নি। এখন কি আমরা আগুন ধরতে পারবো? দেখ, এতদিন আমাদের বাবা মা ছিল, তাই তো আমাদের কিচ্ছু করতে হয়নি। এখন তো আর আমাদের বাবা মা নেই, তো আমাদেরই তো কাজ করতে হবে। কিছু করার নেই, আমরা কোনো রকমে রান্না বান্না করেই নেব। তুই এত ভাবিস না তো। তারপর মারিয়া আর মাইশা জঙ্গলে চলে যায় শুকনো ডালপালা কুড়ানোর জন্য। ডালপালা কুড়িয়ে সেগুলো গ্রামের বড়লোকদের বাড়িতে নিয়ে যায়। আর এতে তারা যে টাকা দেয় তা দিয়েই ওরা ওদের জন্য চাল কিনে নিয়ে আসে। আর সেই চাল সিদ্ধ করে সেই ভাতই খেয়ে নেয়। বোন, শুধু ভাত তো মুখে যাচ্ছে না। বাবা মা যখন ছিল তখন তো আমরা মাছ ভাজা, দুধ, ডিম সব খেতে পারতাম। এখন কি শুধু ভাত খেতে হবে? বোন, শুক্রিয়া কর যে আমরা ভাতটুকু খেতে পারছি। আমাদের না খেতে পেয়ে মরতে তো হচ্ছে না। শোন, আজকে ভাতটা খেয়ে নে। কালকে না হয় আমরা কাঠ বিক্রি করে যে টাকা পাবো তা দিয়ে ডিম কিনে আনবো আর ডিম দিয়ে ভাত খাবো। তখনই একজন বৃদ্ধা ওদের বাড়ির সামনে হাজির হয়। কে রে? কেউ আছিস? আমি 2 দিন ধরে কিচ্ছু খাইনি, আমাকে দুটো খাবার দিবি? কে আছিস? বুড়িমা, আমাদের বাবা মা তো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমরা জঙ্গল থেকে শুকনো ডালপালা কুড়িয়ে চাল কিনে এনে ভাত রান্না করে খাচ্ছি। আসো, তুমিও আমাদের সঙ্গে দুটো খেয়ে নাও। আমাদের ক্ষমা করো, কোনো তরকারি তোমাকে দিতে পারবো না। আমরাও শুধু ভাতই খাচ্ছি। আহারে, সোনারা আমার কত কষ্ট করছে এই বয়সে এসে। তোরা বুঝি অনেক পরিশ্রম করে কাঠগুলো কুড়িয়ে বিক্রি করেছিস। তবে আমিও তোদের সাহায্য করতে চাই। তোরা তোদের এত কষ্টে অর্জিত খাবার আমাকেও খেতে দিতে চাইছিস। তোরা তাহলে বড্ড ভালো মেয়ে। এই বীজগুলো রাখ। যদি জমিতে ভালো করে চাষ করে বীজগুলো রোপণ করতে পারিস আর তোদের মন যদি নিষ্পাপ হয়, তাহলে এই বীজ তার খেলা দেখাবে। তোরা তো অবশ্যই নিষ্পাপ মনেরই হবি। এই পর্যন্ত আমার এই জাদুর বীজ কত মানুষকে দিলাম, কারো বাগানে এই জাদুর বীজ থেকে ফুল ফুটলো না। এবার দেখি তোদের হাতের ছোঁয়ায় এই জাদুর বীজ থেকে ফুল ফোটে কিনা। কি বলছো বুড়িমা? আমাদের বাড়ির সামনে তো একটু জায়গা আছে, তাহলে আমরা সেখানে জমি চাষ করে বীজগুলো লাগিয়ে দেব। তুমি তাহলে পরের সপ্তাহে এসে দেখে যেও তোমার বীজ থেকে জাদুর গাছ হয়েছে কিনা। তারপর ওরা 2 বোন অন্য বাড়ি থেকে কোদাল চেয়ে নিয়ে এসে জমিটা ভালো করে খনন করতে থাকে। আর তারপর মাটি ঝুরঝুরে হয়ে গেলে সেই মাটিতে সেই বুড়িমার দেওয়া জাদুর বীজ ছড়িয়ে দেয়। আর টানা 7 দিন সেই জমিতে পানি দিতে থাকে। 7 দিন পার হয়ে গেলে 7ম দিন ওরা ওদের জমিতে গিয়ে যা দেখে ওদের চোখ ছানা বড়া হয়ে যায়। পুরো জমি জুড়ে অনেক বিশাল বিশাল সুন্দর সুন্দর ফুলে ভরে গেছে। এ আমি কি দেখছি? এত সুন্দর সুন্দর ফুল! এই ফুল তো আগে কখনো দেখিনি। এই ফুল বাজারে বিক্রি করলে তো অনেক টাকা পাওয়া যাবে। বুড়িমা আমাদেরকে কি সুন্দর বীজ দিয়েছে। চল চল, আমরা কিছু ফুল তুলে নেই আর সেই ফুল বাজারে বিক্রি করতে চলে যাই। তারপর যখনই মারিয়া ফুল তুলতে যাবে তখনই ফুলগুলো কথা বলে ওঠে। বোকা মেয়েরা, আমাদেরকে তুলছো কেন? আমরা তো তোমাদের সাথেই। তোমাদের ইচ্ছা পূরণ করব। বলো তোমাদের কি ইচ্ছা? একে এসব আমি কি দেখছি? এই ফুল দেখি কথা বলতে পারে। এই মারিয়া, দেখ ফুল কেমন কথা বলছে। হ্যাঁ, তাই তো দেখছি। ফুল আমাদেরকে আমাদের ইচ্ছার কথা জানতে চাইছি। হ্যাঁ ফুল,
আমাদের ইচ্ছা হলো আমরা যেন ৩ বেলা ভালো মন্দ খেতে পারি, যেন আমাদেরকে কষ্ট করে অন্যের বাড়িতে যেতে না হয়, আর কষ্ট করে রান্নাও করতে না হয়। আগুন দেখলে যে আমাদের ভীষণ ভয় লাগে। ব্যাস এতটুকু? তোমরা তো অনেক ভালো মনের, তাই তো তোমাদের বাগানে আমরা ফুটতে পেরেছি। বুড়িমা নিশ্চয়ই তোমাদেরকে আমাদের বীজ দিয়েছে। আমরা হলাম পরীর জাদুর বাগানের বীজ। পরী বুড়িমাকে দিয়ে গিয়েছিল, কিন্তু এতদিন কেউ আমাদেরকে ফোটাতে পারেনি। তোমরা সবচেয়ে ভালো মনের, তাই তো তোমাদের বাগানে ফুটেছি। এই নাও খাবার। এতটুকু বলতেই ওদের সামনে মজার মজার সব খাবার চলে আসে। বুড়িমা তখন এসে দেখে ওদের সামনে এত এত খাবার আর বাগান ভর্তি ফুল। তখন বুড়িমা বলে, বাবা, এতদিনে এই জাদুর বাগান আমি দেখতে পারলাম। এই বাগান দেখার কত স্বপ্ন ছিল। তোমরা সত্যি ভালো মানুষ, তাই তো তোমাদের হাতের ছোঁয়ায় এই জাদুর বীজ থেকে জাদুর বাগান হলো। এবার আর কোনো কষ্ট থাকবে না। ও বুড়িমা, তোমারও তো কেউ নেই। তুমি একটা কাজ করো, তুমি আমাদের সাথে থেকে যাও। আমরা যেমন এই জাদুর বাগান থেকে খাবার নিয়ে খাবো, তুমিও আমাদের সঙ্গে এখান থেকে খেও। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে এখন থেকে জাদুর বাগানের সাথে খুশিতে খুশিতে জীবন কাটাবো। বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও আর উপভোগ করতে থাকো জাদুর সব মজার মজার গল্প।